তাহলে আবার জাহিদুর রহমান সাহেব আওয়ামী লীগকে দোষারোপ করছেন কেন? তিনি বলেছেন এই সংকটের জন্য ন্যূনতম দায় এই সরকারের নেই, হ্যাঁ, এটি ফ্যাসিস্ট সরকারের পাপের ফল। হইতে পারে, আমি তো এটাই বলছি। তাহলে যদি ফ্যাসিস্ট সরকারের পাপের ফল হয়, তাহলে আপনাকে আইডেন্টিফাই করতে হবে, আপনাকে দেখাইতে হবে চোখে আঙুল দিয়ে। আপনি বললে তো আর হবে না, আপনি প্রমাণ করেন কিভাবে তাদের পাপের ফল। আপনাকে দেখলেন না কেন? এখন আবার বলতেছেন যে না ইরান যুদ্ধ, যদি ইরান যুদ্ধ হয় তো ইরান যুদ্ধ তো আওয়ামী লীগ লাগায় নাই, তাহলে আওয়ামী লীগের পাপের ফল হয় কেমন করে? মানে ঘটনাটা আসলে কি শুনেন, আমি বলি ঘটনাটা হলো গিয়া যে তারা পারছে না, এটা হলো রিয়েলিটি। তারা কেন পারছে না, কি সমাচার, অমুক তমুক, এই আলোচনা আমাদের করে কোনো লাভ নাই। কারণ আমি করে বাই করলাম যে তোমাকে এটা পারার জন্য এই কাজটা করতে হবে, তারা কি সেই কাজটা করবে? করবে না তো, তাহলে আমি আলাপকে লাভ কি, আমি একটা আলাপকে লাভ কি? আমাদের হলো গিয়ে ওনারা পারছেন না। ওনারা যদি এইভাবে দীর্ঘদিন লাগাতার না পারতে থাকেন, তাহলে আমরাও পারবো না। আমরা যারা পাবলিক, আমরাও ওনাদেরকে সহ্য করতে পারবো না ভাই। কথা পরিষ্কার, এটা কথা পরিষ্কার ভাই। আমি তো অত বুঝি না, আমার অত বুঝে কোনো কামও নাই, আমি অত জ্ঞানী লোক না। আচ্ছা, আমি বুঝি ভাই, আমি বিদ্যুতের বিল দেই, যে খরচ হয়, যে বিলটা আমাকে দেয় সেই বিলটা আমি শোধ করি। আমি সুইচে চাপ দিব, ফ্যান ঘুরবে, আমি এটুকু বুঝি। যদি ফ্যান না ঘুরে তাহলে আমি বোঝার চেষ্টা করবো, আমি কি বিল দেই নাই? দেখবো না বিল দিছি। যদি আমি বিল দিয়ে থাকি, ফ্যান ঘুরতে হবে। আপনি বিল যদি মনে করেন দাম বেশি হচ্ছে, বিল বাড়ান বিল। আপনি বলেন না বিল বাড়লে তো জন অসন্তোষ তৈরি হবে। ও আচ্ছা, তাহলে আপনি জন অসন্তোষের ভয় পান, তাহলে আপনি বিকল্প ব্যবস্থা করেন। কিন্তু ভাই আমার কথা একটাই, আমি দেশালের কাঠি জ্বালাইয়া এটা ঘুরাবো, আমার গ্যাসের চুলা জ্বলবে, আর আমি ফ্যান ঘুরাবো। আমি এই দুটাকে কনফার্ম করার জন্য কিছু লোককে দায়িত্ব দিয়েছি। আমি একটা কথা বলি, এই বিএনপি সরকারকে কিন্তু আমরা হাতে পায়ে ধরে ওখানে বসাই নাই। আমরা কারণ মন্ত্রী যে হাতে পায়ে ধরি না, ভাই আপনি হাতে ধরতেছি, পায়ে ধরতেছি, প্লিজ আপনি যে ওইখানে বসেন, দেশে চালান, তা কিন্তু আমরা কেউ বলি নাই। বরঞ্চ উনারা আমাদের হাতে পায়ে ধরছে ভোটের জন্য। ভাই পাবলিক, আমরা এই কামটা আপনার করে দেবো, আপনাদের হাতে পায়ে ধরতেছি, আমাদেরকে ওখানে যাওয়ার সুযোগ করে দেন। আমরা সুযোগ করে দিছি, তো ওনারা যাই নিয়ে এখন আমার কাম করতে পারে না, তো আমি কি ওনার উপরে হ্যাপি হবো না ভাই? তার মধ্যে 2 দিন পর খেলে মন্ত্রী বাড়ায়, মন্ত্রী বাড়ানো, মন্ত্রীর খরচটা কে দেয়? আমি আপনি দেই। ওনারা তো কোনো সিদ্ধান্ত নেই, সিদ্ধান্তে স্থির থাকতে পারেন না। জুলাই মাসের 9 তারিখে সিদ্ধান্ত নিয়েছিল যে আমলাদেরকে ডেপুটি সেক্রেটারি হইলে পরে তারা সবাই 30 লাখ টাকা বিনা সুদে পায়, লোন পায় গাড়ি কেনার জন্য। জি, এবং সেই গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য আবার 50,000 টাকা, 50,000 টাকা পায় মাসে, প্রতি মাসে। কার টাকা? আমার টাকা, আপনার টাকা। গুড। কাকে দিচ্ছি? যারা আমার চাকর। ভাই কথা বলে কঠিন শোনা যায়, খারাপ শোনা যায়, বাস্তবতা। আপনার বাসায় চাকর, তার দায়িত্ব হলো আপনার সেবা করা, তাকে আপনি বেতন দেন। সে যখন আপনার তহবিল থেকে লোন নেয়, সেই তহবিলে কোনো সুদ নাই। আর আপনার মালিক যখন ওখান থেকে লোন নেন, আপনাকে 11% 12% সুদ দিতে হয়। তাহলে বলুন তো মালিকটাকে, চাকর মালিক না আপনি মালিক? তো উল্টা, একদম চাকরি মালিক। ভেরি গুড। আবার তারা ওইখান থেকে বিনা সুদে লোন নিয়ে তারা তার বউ বাচ্চা নিয়ে ঘোরাফেরার জন্য একটা গাড়ি কিনবে, যাতে নাকি বউ বাচ্চা নিয়ে গাড়ি কিনতে আরামের সঙ্গে যাইতে পারে। এই জন্য গাড়ির তেল কিনা পাবো, আপনি তাকে প্রতি মাসে 50,000 টাকা দিবেন। কে দিবে? মালিক দিবে চাকরকে। ভাই এটা তো উল্টা দেশ। সেই জিনিসটা আমাদের প্রধানমন্ত্রী বন্ধ করতে গেছিলেন, পারছে? পারে নাই। 10 দিনের মাথায় ওনাকে উল্টা এটাকে সহ্য করতে হয়েছে। তো প্রধানমন্ত্রী তো হাতে এই ক্ষমতায় আছে, তাহলে কেউ হেল্প করছে পারার জন্য? সারের বিষয়টা মানে এটা যদি বিএনপির একদম লেগেই আছে তাদের সাথে, সার, বিদ্যুৎ, গ্যাস, আইন শৃঙ্খলা। সার আমাদের যতটুকু আমরা হিসেবে দেখেছি, সারের চাহিদা আছে 66 লাখ টন, আমাদের এই মুহূর্তে উৎপাদন হয় মানে 37 লাখ টন। কিন্তু এই মুহূর্তে এখন এই গ্যাস সংকটের কারণে যে 7টা সার কারখানা আছে, সেখানে উৎপাদন হচ্ছে মাত্র 11 লাখ টন, চাহিদা কিন্তু 66 লাখ টন। তো এখন কৃষক তো সার তো স্বাভাবিক সংকট দেখা দেবে, এইটা সরকারের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াইছে। যেটা হচ্ছে যে আন্দোলন হলো কয়েকদিন আগে, আন্দোলন মানে কি, সার যারা ডিলার তারা আসলেন,
44,000 ডিলার রয়েছেন, সেটাকে কমিয়ে 15,000 করা হচ্ছে এবং প্রত্যেক ইউনিয়নে মাত্র 3 জন ডিলার থাকবে। এটা সরকার ওইদিকে হাঁটছেন। ফলে কি আবারও সেই সারের একটা ঝক্কি ঝামেলা, সিন্ডিকেট? শুনেন, 3 জন ডিলার না, আগে ছিল ডিলার আরো কম। আচ্ছা, আগে বোধহয় 1 জন ছিল, প্রত্যেকটি ইউনিয়নে 1 জন করে ডিলার ছিল। কিন্তু খুচরা বিক্রেতা ছিলেন, এবার আবার যারা খুচরা তারা বিক্রি করতে পারবেন না, এরকম বলা হয়। শুনেন, এখন এগুলি কিছু না, আসলে এটা হলো কি, তার দলের কিছু লোককে ডিলারশিপ দিতে হবে। মূল ঘটনাটা বোঝার চেষ্টা করেন, দলের কিছু লোককে ডিলারশিপ দিতে হবে। পুরনোদের তো বাদ দেওয়া হচ্ছে। পুরোনোদেরকে বাদ দেবে না, পুরোনোটা থাকবে। পুরোনোটা বাদ দেবে কেমন? ওরা তো একটা আপনার এই কি বলে জামানত দিয়ে একটা 44,000 ডিলার আছে, সেখান থেকে 15,000 করা হচ্ছে, জমা দিতে হয়েছে। জি, দেওয়ার পর তারা ডিলারশিপ পাইছে। পাওয়ার পর তারা ওই সারগুলো আনার পর অনেকে আবার গুদাম বানাইছে, ঘর ভাড়া নিছে, গুদাম বানিয়ে তারা এগুলো করে, ইনভেস্ট করে। এটা অনেকদিন ধরে চলে আসছে। এখন ওনাদেরকে তো হুট করে বাদ দেওয়া যাবে না, আস্তে আস্তে বাদ দেবে। এই জন্য আরো তাদের দলের আরো 2 জন লোককে ডিলারশিপ দিচ্ছে। এটা হলো বেসিক্যালি নাটকটা এখানে। এখন এদের কিন্তু কোনো অভিজ্ঞতা নাই। দেখেন ভাই, আমি বলি এই ডিলারশিপ বিষয়গুলো, এটার মধ্যে কিন্তু এক্সপিরিয়েন্সের খুব ইম্পর্টেন্ট দরকার আছে। যে কোনো আপনি যে কোনো একটা জিনিসের ডিলারশিপ নিতে যান, যে কোনো কিছু, ধরেন আপনার ওই যে সিলিন্ডারের গ্যাস বিক্রি করে না, উপজেলায় কিন্তু ডিলার আছে। আপনি গেলেই কিন্তু আপনি করে দিবেন না, দেখবে আপনি এই জিনিসটা পারেন কিনা, এর এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে এখানে। তো এরা অনেক দিন ধরে করতেছে। এখন দলের লোকটা কিছু দিতে হবে না, তাদের তো কিছু পুরস্কার দিতে হবে, তাদের এটা দেওয়া হচ্ছে এবং সমস্ত ডিলারশিপ আস্তে আস্তে ওদের দিকে যাবে। এটা নিয়ে একটা হাউকাও বাঁধবে, আপনি নিশ্চিত থাকেন, হাউকাও বাঁধবে। মানে এটা হলো কি, আসলে তারেক রহমান সাহেব একটা কথা বলছিল, ওনাদের 31 দফার মধ্যে একটা দফায় আছে যে ওনারা এই সমস্ত ক্ষেত্রে দলীয়করণ করবেন না। আমি কয়েকদিন আগে একটি দেখলাম, ইদানিং এগুলিটা খুব আস্তে আস্তে সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে আমাদের রিজভী সাহেব আওয়ামী লীগ আমলে একটা কথা বলতেছেন যে আওয়ামী লীগ সব জায়গায় দলীয়করণ করে ফেলাইছে, এটা করা ঠিক না, বিএনপি দলীয়করণ করে না। দেখলাম আবার পরে আবার দেখলাম সেই বলতেছে যে এইবার এই যে এই ঘটনার এই যে আপনার কয়েকদিন আগে, এই যে ধরেন 1 সপ্তাহ হয় নাই, মনে বলতেছে যখন একটা দলীয় একটা রাজনৈতিক সরকার ক্ষমতায় আসে তখন তারা তো বিভিন্ন জায়গায় তার দলের লোককে বসাবেই, না বসালে তার দলের আদর্শ কি হয়ে বাস্তবায়ন হবে। মানে হয় কি জানেন, মানে একই মুখে এক এক রকম কথা বেরোতে থাকে তাদের প্রয়োজন অনুযায়ী। এখন এই যে ওনারা মনে করে জনগণ সব ভুলে গেছে, বাট সমস্যাটা হলো এখন তো আপনার ডিজিটাল যুক্ত, সবার কাছে থাকে। এখন যিনি পররাষ্ট্রমন্ত্রী তার সম্পর্কে আগে বলেছিলেন, হ্যাঁ এর সম্পর্কে এই তো বলছে আপনার কি বলে মির্জা ফখরুল আলম কি বলছে, এই বলছে, এই আপনার সালাউদ্দিন সাহেব বলছে আপনার কি লজ্জা শরম নাই, বলছে সালাউদ্দিন সাহেব। ইনু সাহেবকে বলছে এই সম্পর্কে, এই আপনার এই খলিল সম্পর্কে, আপনার কি লজ্জা শরম নাই? একটা বিদেশি লোককে এনে বানাইছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, আক্কেল জ্ঞান নাই, আপনাকে আক্কেল জ্ঞান নাই, এই সালাউদ্দিন সাহেব বলছে। এখন এই কথাটাই সালাউদ্দিন সাহেব তারেক রহমানকে বলে না কেন যে আপনার কি আক্কেল জ্ঞান, উনি তো জ্ঞানী মানুষ, বলে না কেন আপনার কি আক্কেল জ্ঞান নাই, ওনাকে পররাষ্ট্রমন্ত্রী বানাইছেন কেন, বলে না কেন? আমরা তো ভুলি নাই, সবই তো আমাদের কাছে আছে, এগুলো তো থাকে। কাজে আপনি যখন কথাটা বলেন, মানে নিজের কথা যদি নিজেকে আবার গিলতে হয়, তখন ভাই একটু কেয়ারফুল হয়েন, তাহলে আপনার সম্পর্কে আমার ধারণাটা কি দাঁড়ায়। আমি তো পাবলিক, আমার কথা তো কোনো মূল্য নাই, আমি একটা ছোট মানুষ। বড় মানুষদের সম্পর্কে যখন ছোট মানুষদের এরকম ধারণা হয়, আমরা তো হিসাব মিলাতে পাই না, ওইটা কোন মুখ দিয়ে কইছে আর এখন কোন মুখ দিয়ে কয়, অথবা এখন কোন বুদ্ধি দিয়ে সহ্য করে, এটা কিন্তু আমরা বুঝি না। বুঝাবে কে? মন্ত্রী নিজেও স্বীকার করছেন যে ওনার কিছু করার নাই, টাকা নেই তার কাছে, তো ওনার কাছে টাকা নাই, ওনার কিছু করারও নাই, তাহলে আমাদের আর কি বলবো এটা নিয়ে, আমাদের তো বলার কিছু নাই। মনে করেন ঈদের সময়, ঈদের আগে, আমরা আগে ছোটবেলায় আমরা তো গরিব ঘরে ছেলে মেয়েরা, গরিব ফ্যামিলির লোক ছিলাম, তো বাবাকে যে বলতাম যে আমাকে কি কিনে দিবেন এবার ঈদে, আচ্ছা একই সঙ্গে শার্ট প্যান্ট স্যান্ডেল সব সবগুলি সম্ভব না, যে কোনো একটা পাইতাম অথবা 2টা পাইতাম। তো আগেই যে ওনার মন মেজাজ দেখে বলতাম যে এবার কি পাবো আমরা, কেউ শার্ট পাইতো, কেউ স্যান্ডেল পাইতো, আবার কেউ অনেক সময় উনি বলতেন যে এই যে তোমাদেরকে কিছুই দিতে পারবো না, কারণ আমার হাতে টাকা নাই। তাহলে যদি বেশি ঘ্যান করতাম তাহলে একটা চর পাইতাম, একটা চর বাড়ি দিত। তো ঠিক আছে এরকম। এখন আমাদের এখানে যদি টাকা না থাকে,
তাহলে আমার আপনার তো ঘ্যান ঘ্যান করে কোনো লাভ নাই, চর খামো, গেলে বেশি কিছু করলে পরে চোর দিয়ে দিব একটা। ওনাদের হাতে অনেক ক্ষমতা আছে, শক্তি আছে। এখন কোশ্চেনটা হলো, উনি যদি বলেন যে আমি পারবো না, তো পারবো না। উনি বলছেন যে যেমন জ্বালানি মন্ত্রীকে আমি বলতে শুনছি, মাসুদ যে ভাই, আপনাদের এখন সংসারের আমার লোকজন কিছু ছিল হয়তো করার নাই। 3-4 জন। মাসুদ ভাই, হ্যাঁ, আপনার সংসারে, আপনার বাবার সংসারে জনসংখ্যা মানে মানুষজন ছিল কয়জন? 4-5 জন? বাংলাদেশের মতো। তাহলে আমার তো বাংলাদেশে যেমন ছোট্ট দেশে 20 কোটি, আমার ওইরকম গরিবের বাবার সংসারে আমরা ছিলাম 8 ভাই বোন। আচ্ছা, 8 ভাই বোন, ঠিক আছে। সেই সংসারের সরকার প্রধান ছিলেন আপনার আব্বা, কিন্তু এই যে সংসার, দেশের যে সংসার, সেই সংসারের জনসংখ্যা তো প্রায় 20 কোটি, বিরাট বড় সংসার। তো এই জন্য একটা বিরাট মন্ত্রী আছে। আমার বাপ তো ছিল কেরানি, আর এটা তো মন্ত্রী। তো আপনি কার লোক একটা তুলনা করতেছেন? আমার বাপ কি এরকম মন্ত্রী আছিল নাকি রে ভাই? আমার বাপ তো একটা ছোটখাটো কেরানি আছিল। কাজে এই বিষয়টা ওইভাবে ভাবতে হবে। আমি জাস্ট উদাহরণ দিয়ে বলতেছি। তো এখন মন্ত্রী যখন নিজে, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যখন নিজেই হতাশ হয়ে যায়, যেমন আমাদের অর্থমন্ত্রী নিজেই বলতেছে জ্বালানির কারণে আগামীতে জিনিসপত্রের দাম বাড়বে। কারণ দাম বাড়ানোর জন্য কিছু ব্যবসায়ী সব সময় দাঁড়ায় থাকে, যে কোনো একটা সুতানাতা পাইলেই দাম বাড়ে, অজুহাত খুঁজতে থাকে। হ্যাঁ, মুরগির একটু শরীর খারাপ, ডিমের দাম বাড়াই দিল, কোনো সমস্যা নাই। তো এখন এইখানে ওনারা তো চান্স পেয়ে বাড়াই দেয়। মন্ত্রী যখন নিজে কয় দাম বাড়বো, তখন তারা তো আরো আরাম যে পাইছি ভাই দাম বাড়ানোর একটা চান্স। এখন এইগুলি ভাই বুঝি না, মানে কেন ওনারা এগুলি বলেন, কেন কি করেন। তবে আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে তারা আসলে বোধহয় অতটা আত্মবিশ্বাসী নয়, অথবা মানে চাপ দেখে, প্রেশার দেখে একটু হতভম্ব হয়ে গেছে, এটা আমার কাছে মনে হয়। ভাই আপনি দেশটা গরিব, মানুষের চাহিদা অসীম, এবং এতে আপনি মানুষকে দোষ দিতে পারবেন না। মানুষ এটা চাইবেই, মানুষের স্বভাবটাই চাওয়া, কারণ গরিবের চাওয়ার কোনো শেষ নাই, সে চাইবেই। তো এখন আপনি এটা দিতে না পারলে আপনাকে ওইভাবে হ্যান্ডেল করতে হবে, খুব টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে। সেভাবে হ্যান্ডেল করতে ওনারা পারছেন বলে আমার কাছে মনে হয় না ভাই। তারপরেও দেখা যাক কি হয়। আমি এখনো আশাবাদী মনে করি যে এই সরকার হয়তো কিছু, দেখেন আশাবাদী না হয়ে আমি কি করব? আমাদের হাতে তো কোনো বিকল্প নাই। বিকল্প আছে, এক বিকল্পের দেশ তারা করছেন, আমাদের ইলেকশনও করতে দেন না, রাজনীতি করতে দেন না। আরেক বিকল্প তার উপরে নির্ভর করা যাবে কিনা আমার কাছে তো মনে হয় না। তাহলে এখন থাকলো কি? কাজেই ওনাদেরকে সফল হইতে হবে। সফল হওয়ার পথগুলো যদি ওনারা বাতলাই দেয় তাহলে সুবিধা আমাদের জন্য। আমরা বাতলাইলে তো হবে না, ওনাদের বাতলাইতে হবে। জি, অন্যভাবে প্রশ্ন করি, মানুষ কেন এত অপরাধ প্রবণ হয়ে উঠছে? মানে অপরাধকে আমরা দেখতে দেখতে আবার স্বাভাবিক হয়ে যাচ্ছে কিনা, মানে এটা স্বাভাবিক একটা ঘটনা? দেখেন, আমি বলি আপনাকে, মানুষ অপরাধ প্রবণ পৃথিবীর জন্ম থেকে ছিল। আচ্ছা, কিন্তু সেটাকে তো আমরা যদি, আপনি যদি ইসলাম মানেন, জি, ইসলামে তো আদম আলাইহিস সালামের 2 পুত্র হাবুল আর কাবুল, তারা তো এক ভাইকে হত্যা করছিল। জি, প্রথম অপরাধ হত্যা প্রবণ ওটাই। না? কাজে একদম সে আদিম সমাজ থেকে অপরাধ প্রবণ আছে। আমার পাশে একজন আইনজীবী আছেন, উনি জানেন যে বিষয়গুলো, যে আইনটা করা হয় কেন? আইনটা করা হয় যে শৃঙ্খলা অপরাধ রাখার জন্য, প্রবণতাকে নিয়মে আনার জন্য। থামানোর জন্য। জি, যদি আপনি অপরাধ করেন, এমন একটা নিয়ম বানানো হয় যে আপনাকে যারা মারা হবে, আপনাকে প্রহার করা হবে, আপনাকে জেলে আটকে রাখা হবে, কিছু না কিছু করা হবে আপনার অপরাধের মাত্রা দেখে। তো এই আইনটা যদি আপনি প্রয়োগ ঠিক মতো করতে পারেন, তাহলে অপরাধ কমবে। কারণ প্রয়োগ ঠিক মতো করার অর্থটা কি? প্রয়োগ ঠিক মতো করার অর্থ হলো যে আপনি তো আমার জন্য আইন প্রয়োগ করবেন, ওনার জন্য করবেন না, তাহলে আইনে কিন্তু 12টা বেজে গেল। আপনার আইন যেটা আছে, এটা আপনি সবার জন্য একইভাবে প্রয়োগ করবেন, তাহলেই হলো আপনার আইন প্রয়োগটা ঠিকঠাক মতো হলো। এখন আপনি আমাকে বলেন, আজকে এই আপনার সংসদ শুরু হওয়ার আগে বিএনপির পার্লামেন্টারি যারা মেম্বার আছে তাদের নিয়ে একটা মিটিং হয়েছিল। সেই মিটিংয়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কি বলছেন আমি আপনাকে একটু জাস্ট পড়ে শোনাই। জি, তিনি বলেছেন যে কোথাও কোথাও মব কালচার লক্ষ্য করা যাচ্ছে, এতে বিএনপির লোকজনও জড়িত বলে দেখা যাচ্ছে। এটাই তো বলছি। এর ফলে বিরোধীরা সরকারের বিরুদ্ধে কথা বলার এবং মাঠ পর্যায়ে সরকার বিরোধী ক্ষেত্র তৈরির সুযোগ পেয়ে যাবে। আচ্ছা, লাস্ট বাক্যটা ঠিক আছে, আসলেই যাবে। প্রথম 2টা বাক্য ওই দুটোও ঠিক আছে। একটা হলো কোথাও কোথাও মব কালচার দেখা যাচ্ছে এবং বিএনপির লোকরা কোথাও কোথাও এখানে জড়িত আছে বলে জানা গেছে।
তিনটা বাক্য কিন্তু সঠিক। আমার প্রশ্ন হলো, একজন মন্ত্রী হিসাবে ওই যে দুইটা বাক্য প্রথম দুটো আপনি বললেন যে মব কালচার দেখা যাচ্ছে এবং বিএনপির লোকরা মব করছে, তাদের বিরুদ্ধে আপনি কি অ্যাকশন নিয়েছেন? আপনি তো আগে অ্যাকশন নেবেন, অ্যাকশন নেওয়ার দায়িত্ব তো আপনার। জি, তাদেরকে আপনি গ্রেপ্তার করেছেন? করেন নাই। তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিয়েছেন? আপনি নেন নাই। তাহলে যদি তাদের বিরুদ্ধে আপনি অ্যাকশন না নেন, এখন মানুষ সরকারের বিরুদ্ধে এগুলি দিয়ে বইলা কথা বলবে, এইটাকে থামানোর দায়িত্ব, না আগে তো action থামানোর নিতে হবে। দায়িত্ব হলো ওদেরকে। সেটাই। তো আপনি যখন বিএনপির লোক কিছু কিছু ক্ষেত্রে মব করলে পরে আপনি অ্যাকশন না নেন, তখন অন্য টুকাইরাও মব করবে। আমরা তো 32 নম্বর দেখছি ওইবার অগাস্টে 15 তারিখে জি। এক টুকাই মব করতেছে, তাহলে কেউ ধরে না, পুলিশে ধরে না। কেন ধরে না? স্বরাষ্ট্রমন্ত্রী এগুলি ভাবে বলে তো ধরে না। এই যে স্বরাষ্ট্রমন্ত্রী এই জিনিসটা প্রকাশ্যে বললেন, নিশ্চয়ই এটা উনি পুলিশকেও বলছেন, নাহলে পুলিশ ধরে না কে? জি, ভাই হতাশ। এই রোগের চিকিৎসা তো নাই।